জাপান এবং ইউরোপের কিছু শহরে এখন এমন ধরনের টাইলস ব্যবহার করা হচ্ছে যেটা শুধু হাঁটার জন্য না বরং বিদ্যুৎ তৈরির জন্য ব্যবহৃত হয়। এই টাইলস দেখতে সাধারণ ইট বা কংক্রিট ব্লকের মতো হলেও এর ভেতরে বসানো থাকে পিজো ইলেকট্রিক উপাদান, যেটা চাপ পেলেই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। মানে যখন কেউ ওই টাইলসের উপর দিয়ে হাঁটে, দৌড়ায় বা সাইকেল চালায়, তখন তার পায়ের বা চাকার চাপে সেই টাইলস বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ মজুত করা হয় পাশের ব্যাটারিতে, যেটা পরবর্তীতে ব্যবহার করা হয় রাস্তায় থাকা এলইডি লাইট, বিলবোর্ড, সিসিটিভি ক্যামেরা, সিগন্যাল সেন্সর বা এমনকি মোবাইল চার্জিং স্টেশনে। এই টেকনোলজির মূল ধারণা হলো অপ্রয়োজনীয় শক্তি অপচয় না করে সেটাকে পুনরায় কাজে লাগানো। কারণ একটি ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং তাদের পায়ের নিচে পড়ে থাকা চাপকে যদি শক্তিতে রূপান্তর করা যায় তাহলে সেটাই হতে পারে সবচেয়ে কার্যকরী বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। এই টাইলস সাধারণত 50-50 সেন্টিমিটার আকারের হয় এবং প্রতিটি টাইলস একসাথে প্রায় 5 থেকে 10 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। সেটা নির্ভর করে কতবার চাপ পড়ছে তার উপর। এই টাইলসের ভেতরের গঠন অনেকটা স্যান্ডউইচের মতো। উপরিভাগে থাকে চাপ গ্রহণকারী প্লেট, নিচে থাকে পিজো ইলেকট্রিক সেল এবং তার নিচে থাকে সংযোগযুক্ত তার ও কনভার্টার। এখন যখন ওপর থেকে কেউ পা ফেলে তখন সেই চাপ নিচে থাকা প্যানেলে গিয়ে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। সেই সিগন্যাল দিয়ে ছোট ব্যাটারি চার্জ হয় এবং এক একটা স্ট্রিট লাইট বা ডিজিটাল ডিসপ্লে এতে সরাসরি কানেক্টেড থাকে। এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো এটা নীরব, দূষণহীন এবং একবার বসিয়ে দিলে রক্ষণাবেক্ষণ প্রায় লাগেই না। এমনকি এটি যে কাজ করছে তা পথচারী বুঝতেও পারে না। শহরের ফুটপাথ, ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম, সুপারমার্কেটের প্রবেশপথ কিংবা স্কুল কলেজের গেট, যেখানেই বেশি ভিড় থাকে সেখানেই এই টাইলস বসানো হয় যেন যত বেশি লোক চলে তত বেশি শক্তি তৈরি হয়। একটা জায়গায় যদি এক সারিতে 20টা এমন টাইলস বসানো হয় আর প্রতিদিন হাজার লোক সেখানে হেঁটে যায়, তাহলে সেই জায়গা থেকে প্রতিদিন কয়েক কিলোওয়াট শক্তি উঠে আসে, যা দিয়ে পুরো একটা এলাকার স্ট্রিট লাইট চালানো যায়। এমনকি কিছু জায়গায় এই টাইলসের সঙ্গে লাগানো হয় ছোট স্ক্রিন, যেখানে দেখা যায় ঠিক কতজন হেঁটেছে আর কত ইউনিট বিদ্যুৎ তৈরি হয়েছে। এই প্রযুক্তি এখন আরও আধুনিকভাবে ব্যবহার হচ্ছে, যেখানে শুধু চাপ নয়, কম্পন, শব্দ বা গতি থেকেও শক্তি তোলা সম্ভব হচ্ছে। তবে সবচেয়ে সহজ, কার্যকর ও টেকসই উৎস এখন এই পায়ের নিচের চাপ, যেটা না বুঝেই প্রতিদিন অপচয় হয়, আর সেটা থেকেই এখন পুরো রাস্তাঘাট নিজে থেকে আলো জ্বালিয়ে চলতে পারে। বিশাল বড় ক্রুজ জাহাজগুলো প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য একসাথে রান্না, খাওয়া দাওয়া, গোসল, কাপড় ধোয়া, বাথরুম সবকিছুর জন্য পানি ব্যবহার করে। এতে করে প্রতিদিন কয়েকশো টন বর্জ্য পানি তৈরি হয়, যার মধ্যে থাকে মলমূত্র, সাবান পানি, রান্নার বর্জ্য আর লন্ড্রির কেমিক্যাল। এই জাহাজগুলো সপ্তাহের পর সপ্তাহ সমুদ্রে ভাসে, তাই সব সময় বন্দর বা স্থলভাগে নেমে এই বর্জ্য ফেলার সুযোগ থাকে না। এ কারণেই অধিকাংশ জাহাজ সমুদ্রের মাঝখানে এসব বর্জ্য ছাড়ে। তবে বিষয়টা যেভাবে ভাবা হয় বাস্তবটা ঠিক তেমন না। এই জাহাজগুলো সরাসরি কাঁচা ময়লা বা কাঁচা পয় বর্জ্য সাগরে ফেলে না। তার আগে প্রতিটি জাহাজে থাকা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এই পানি প্রক্রিয়াজাত করা হয়। পুরো সিস্টেমটা অনেকটা ছোট পানি শোধনাগারের মতো। প্রথমে মলমূত্র ও বড় জৈব বর্জ্যগুলো আলাদা করা হয়, এরপর রাসায়নিক ও জীবাণুনাশক ব্যবহার করে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। এরপর সেই পানি ফিল্টারিং ও আলট্রাভায়োলেট আলোয় পরিশোধিত করে তবেই ছাড়া হয় সমুদ্রে। এই পানির রং, গন্ধ বা স্বচ্ছতা দেখে বোঝা যায় না এটা একসময় বর্জ্য ছিল। অনেক দেশে আইন করে নির্ধারণ করা আছে কতটা দূরে গেলে জাহাজগুলো এই পানি ছাড়তে পারবে। সাধারণত উপকূল থেকে 12 নটিক্যাল মাইল দূরে গিয়ে তবেই পানি ছাড়ার অনুমতি দেয়া হয়। আবার যেসব এলাকায় পরিবেশ অনেক স্পর্শকাতর, যেমন প্রবাল প্রাচীর, সামুদ্রিক অভয়ারণ্য, সেখানকার জন্য আরও কড়া নিয়ম থাকে। তবে সমস্যাটা অন্য জায়গায়। জাহাজ কোম্পানিগুলো যেহেতু নিজ দায়িত্বে এই বর্জ্য প্রক্রিয়াজাত করে, তাই কেউ যদি নিয়ম না মেনে ফাঁকি দেয় সেটা ধরা প্রায় অসম্ভব। অনেক জাহাজ খরচ বাঁচাতে ফিল্টার না করে বা অর্ধেক পরিশোধন করে বর্জ্য ফেলে দেয়। এমন ঘটনাও ধরা পড়েছে যেখানে কিছু জাহাজ রাতের অন্ধকারে ট্রিটমেন্ট ছাড়াই ময়লা ফেলে দিয়েছে। এই পুরো প্রক্রিয়া পরিবেশ বান্ধব হলেও পুরোপুরি নিরাপদ বলা যায় না, কারণ অনেক ক্ষুদ্র রাসায়নিক উপাদান এমন থাকে যেগুলো প্রক্রিয়াজাত করলেও সামুদ্রিক প্রাণী বা প্ল্যাঙ্কটনের উপর প্রভাব ফেলে। বিশেষ করে স্যাভিংস, ক্লিনার, কসমেটিক উপাদান আর লন্ড্রি ডিটারজেন্ট থেকে আসা উপাদানগুলো সমুদ্র জলে মিশে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি করে। তাই আইন মেনে চললে এই সিস্টেম কাজ করে ঠিকই, কিন্তু তদারকির অভাবে বড় বড় কোম্পানিগুলোই যখন সমুদ্রে পরিষ্কার পানি ছাড়ার নামে অর্ধেক পরিশোধিত বর্জ্য ফেলে, তখন ক্ষতি হয় অদৃশ্যভাবে ধীরে ধীরে। আর এই কারণে সমুদ্রের অনেক এলাকাতে এখনো পানির নিচে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কিছু মাছ ও সামুদ্রিক প্রাণী সরে যাচ্ছে অন্যদিকে, কারণ ওরা সে বর্জ্য সামলাতে পারে না।
একসময় জেটপ্যাক ছিল শুধু সিনেমার বিষয়, যেটাতে দেখানো হতো মানুষ নিজের শরীরের সঙ্গে লাগানো এক ধরনের ছোট রকেট দিয়ে আকাশে উড়ে যাচ্ছে। এখন সেটা বাস্তবেই ঘটছে। এই প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে শুধু উড়ে যাওয়াই নয়, বরং মানুষ এখন প্রতিযোগিতামূলক রেসেও অংশ নিচ্ছে। একে বলে জেটপ্যাক রেসিং। এই রেসিং এর জন্য বিশেষ ধরনের জেটপ্যাক বানানো হয়, যেটা একজন মানুষকে একা একা আকাশে 200 মিটার উঁচুতে উঠিয়ে নিতে পারে এবং 1 সেকেন্ডেই 50 কিলোমিটার গতিতে পৌঁছে যায়। সর্বোচ্চ গতি 130 কিলোমিটার গতি পর্যন্ত হতে পারে। এই জেট প্যাকগুলো ছোট হলেও অত্যন্ত শক্তিশালী জ্বালানি চালিত ইঞ্জিন দিয়ে বানানো হয়। এটি সাধারণত ডিজেল, কেরোসিন বা হাইড্রোজেন ফুয়েল মেশানো তরল দিয়ে চলে। এর ভেতরে এক ধরনের টারবাইন থাকে যা প্রচণ্ড গতি ও তাপে কাজ করে, আর সেটার মাধ্যমে নিচের দিক থেকে চাপ দিয়ে মানুষকে উপরে তুলতে পারে। পুরো জেট প্যাকের ওজন খুব বেশি না হলেও সেটাকে সামলানো সহজ না, কারণ উচ্চ গতিতে বাতাসের প্রতিরোধ এবং ভারসাম্য ঠিক রাখা অনেক বেশি কঠিন। এই কারণেই যারা জেট প্যাক চালায় তাদের বছরের পর বছর ধরে ট্রেনিং নিতে হয়, কারণ এতে শুধু সামনে এগিয়ে যাওয়া না, বরং উপরে ওঠা, ঘোরা, নিচে নামা, বাঁক নেওয়া সবকিছু করতে হয় একসাথে। স্লাইটেস্ট ভুল মানেই ভারসাম্য হারানো আর সোজাসুজি নিচে পড়ে গিয়ে বড় দুর্ঘটনা হওয়া। ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটেছে, কারণ উচ্চ গতিতে উড়ে গিয়ে বাতাসের চাপে মানুষ নিজের দিক হারিয়ে ফেলে আর সময় মতো নিরাপদ ল্যান্ডিং করতে পারে না। তাই প্রতিটি রেসে পারফর্ম করার আগে প্রতিযোগীদের শরীরে সুরক্ষা জ্যাকেট, হেলমেট, স্পাইন গার্ড এবং প্যারাশুট পরানো হয়, যেন যে কোনো মুহূর্তে বিপদ হলে নিচে নামা সম্ভব হয়। এই জেটপ্যাক রেসিং এখন অনেকটা ড্রোন রেসিং বা ফর্মুলা 1-এর মতো প্রতিযোগিতামূলক খেলা হয়ে উঠেছে। কিছু দেশ এটা নিয়ে পুরো দমে কাজ করছে, যাতে ভবিষ্যতে এটা একটা বৈধ এয়ার স্পোর্ট হিসেবে গড়ে ওঠে। অনেক প্রাইভেট কোম্পানি এই প্রোটোটাইপ তৈরি করছে এবং লাইসেন্সড পাইলটদের প্রশিক্ষণ দিয়ে এই রেসে নামাচ্ছে। এক একটা জেট প্যাক বানাতে কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হয়, কারণ এখানে শুধু জ্বালানি বা টারবাইন না, বরং পুরো সিস্টেমের ভারসাম্য রাখার জন্য সেন্সর, জাইরোস্কোপ, স্ট্যাবিলাইজার আর সফটওয়্যার কোঅর্ডিনেশন একসাথে কাজ করে। এই জেট প্যাকগুলো এত দ্রুত ওঠে যে 1 সেকেন্ডেই 50 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে, আর সে কারণে এদের নিয়ন্ত্রণ না জানলে কিছুই করার সুযোগ থাকে না। প্রতিটি ডিভাইসে জিপিএস ট্র্যাকিং, স্পিড সেন্সর, অ্যালার্ম সিস্টেম দেওয়া থাকে, যাতে কেউ নির্ধারিত উচ্চতা বা গতি পার করে ফেললে সঙ্গে সঙ্গে সতর্ক করা যায়। অনেক রেসে এরকম সেন্সরের সাহায্যে প্রতিযোগীদের গতিবিধি রেকর্ড করা হয় এবং কেউ নির্ধারিত গতি অতিক্রম করলে সঙ্গে সঙ্গে স্কোর কেটে নেওয়া হয়। তবে এই প্রযুক্তি এখনও সার্বজনীন না, কারণ এর খরচ বেশি, চালানো ঝুঁকিপূর্ণ এবং অনুমতি ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারে না। যেসব দেশে এর রেস হয় সেখানে পুরো আকাশপথ বন্ধ করে রাখা হয়, আর জরুরি মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সব প্রস্তুত থাকে, কারণ একবার কোনো জেট প্যাক মাঝ আকাশে বন্ধ হয়ে গেলে সেটা চালক নিজে কিছুই করতে পারে না, যদি না তার হাতে দক্ষতা আর যথাযথ সুরক্ষা ব্যবস্থা থাকে।